মাতুন ব্লগস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো সেই তোমার ভক্তের ভগবান যে কবিতা অর্থাৎ গানটা তোমাদের শুনিয়েছিলাম, সেই গানটা কিন্তু অনেকবার রিপিট করার কারণে কিন্তু খুব একটা ভালো লাগেনি, খুবই খারাপ লাগছে। তো সেই জন্য আমি অবশ্য আজকে একটা তোমার মানুষদের রাজা গানটা আমি শোনাতে চাই। তো সেই মানুষদের রাজা কবিতা অর্থাৎ গানটা আমি ছোট্ট করে আজকে শুনিয়ে চলে যাব। হ্যাঁ, তো এখন হচ্ছে কি শোন, তো কি হয়েছে, তো ভক্তের ভগবান এই যে কবিতা অর্থাৎ গানটা, আমি এটা প্রায় এখন থেকে প্রায় 10 বছর আগে এটা অনেক সারা রাতের ঘুম কামাই করে লিখেছিলাম। কারণ আমি লিখেছিলাম একটা দুঃখের কারণে। আমি এতটা দুঃখের কারণে ওই ভক্তের ভগবান কবিতাটা লিখেছিলাম, অর্থাৎ গানটাই বা যাই হোক। তো সেটা প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিল। কারণ আমার মাসি আজ থেকে 23 বছর আগে মারা গেছে, 22 বছর তো আগেই। তো 22-23 বছর আগে যদি আমার মাসি নিজস্ব, আমার মায়ের বোন মাসি মারা গেছে, তো তখন থেকে মাসির তো গন্ধ নেই, একে তাকে তো মাসি বলেই থাকি, মাসির অভাব নেই। কিন্তু সেই আমার সরস্বতী মাসি তো আর নেই। আমার যেটা মায়ের বোন মাসি, সে তো 22 বছর আগে মারা গেছে। তো সেই কারণে তো আমার ওই মানে পরবর্তী জীবন বললেই চলে। তো সেই জীবনে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যে বসবাস করতে হয় আমাকে, তখন সেখানে আমি একজনকে মাসি মাসি করে ডাকতে থাকতাম, প্রচুর পরিমাণে মাসি মাসি করে বলতাম। তো মাসি মাসি বলতে বলতে এমনটাই ঘনিষ্ঠ হয়ে ওঠে যে সকালবেলা একবার না মাসির সাথে দেখা করলে আমার মন শান্তি হতো না, সন্ধেবেলা আসতেই হতো। আমি এমনকি বাচ্চাদেরকে ঘুম করিয়ে দিতাম ঘরের ভেতরে, তারপরে ঘুম করিয়ে দিয়ে দরজাটাকে তালা লাগিয়ে দিয়ে, ওদের বাবা তো অনেক রাত করে আসতো, তো সেই জন্য কাজের জন্য সেখানে বসে থাকতো, কাজ হতো না ঠিক মতো। তো আমি দরজাটাকে তালা লাগিয়ে দিয়ে, মানে চাবি তালা একদম একদম কপাট ফিটিং করে দিয়ে, আমাদের ছোটোখাটো ওই টিনের কপাটই ছিল, তো তালা লাগিয়ে দিয়ে চলে আসতাম। মানে গ্রিল বলা যাবে না আর টিনও বলা যাবে না, এরকম মাঝামাঝি। তো সেই কপাটটাকে লাগিয়ে দিয়ে বাচ্চাদেরকে 7:30টার মধ্যে ঘুম করে দিতাম, খাই দেই, রেখে দিয়ে আমি চলে আসতাম মাসি বাড়ি। মাসি বাড়িটা এখান থেকে কমসে কম, আমি অত কিলোমিটারটা বলতে পারবো না, তবু আমি এইটুকু বলতে পারবো, প্রায় আমাদের বাড়ি থেকে মাসি বাড়িটা প্রায় 300 ফুট, 300-350 ফুট দূরে মাসি বাড়িটা। তো হ্যাঁ, তো 300, হ্যাঁ 350 কি, হ্যাঁ প্রায় এরকম দূরে মাসি বাড়ি। তো এই মাসি বাড়িটার আমি আসতাম, এসে করে গল্প করতাম। মাসি বলতে, চলে যায় না রে, বাচ্চাগুলো শুয়ে আছে, একা ছেড়ে দিয়ে আসিস, আর বাচ্চাগুলো কোথায় কী হবে না হবে, কাঁদবে, উঠে পড়বে। আমি না, মশারি বেঁধে ভালো করে গুঁজে দিয়েছি, ওরা ঝুলবেও নি, পড়বেও নি, ভালোভাবে থাকবে। তো সেইভাবে আমি মাসির কাছকে চলে আসতাম। তো মাসির কাছকে আমি এসে বেশ গল্প টল্প করতাম, বেশ ভালো লাগতো, আবার চলে যেতাম। এরকমই করতে থাকতাম। কিন্তু এরকম করে প্রায় কমসে কম 7-8টা বছর এইভাবে চলে গেল জীবনটা। হ্যাঁ, বাচ্চারাও ছোটো থেকে, অনেক বাচ্চা থেকে অনেক বড় হয়ে গেল। কিন্তু এমন একটা দিন সময় চলে এলো যে মাসি এবারে নফরত করতে চেষ্টা করলো। মানে নফরত বলছে কি, যে মানে বিরক্ত বোধ কিংবা তাচ্ছিল্য এইসব করতে মাসি সেভাবে অভ্যস্ত হয়ে গেল। আমি মাসিকে এত ভালোবাসতাম, কীরকম ভালোবাসা, আমরা 4 জন আপাতত ফ্যামিলি, ওদের ঠাকুমা দাদু অনেক আগে মারা গেছে, তো তাই ওদের বাবা আর বাচ্চা দুটো আর আমি 4 জনে মিলে আমরা যখন থাকতাম, তখন ওই ঠাকুর দেখতে, দুর্গা পূজার সময় দুর্গা ঠাকুর দেখতে গেলে মেলা থেকে দেখতে গেলে জিলাপি নিয়ে আসতাম, জিলাপি নিয়ে এসে ওই মাসিকে দিতাম। তো মাসি তো একা নয়, মাসির ঘরে মেসো আছে, তাদের 3টি ছেলে এবং একটি মেয়ে। তো তারা সব ছোটো ছোটো নয়, সব আমার ভাই। তো তারা আমারই কম বেশি আমার বয়সী, আমার থেকে একটু ছোটো ছোটো হবে। বাকি 2জন তো আমার থেকে বড় হবে, তাও আমি ভাই ডাকি, একজনকে দিদি ডাকি। তো তাদেরকে আমি
মাসিকে ওই জিলাপি বেশি 1 কেজি জিলাপি এনে দিয়ে দিতাম, তো তারা জানি সবাই মিলে খাবে। তো এইভাবে মাসি গ্রহণ করতো ওই জিলাপি। কখনো চাউমিন 2 প্যাকেট 3 প্যাকেট এনে দিতাম বাজার থেকে কিনে, যে সময় ঘুরতে গেছি কোথাও, তার জন্য আমরা ঘুরতে গেলে খাবার এনে দিত। তো এইভাবে বেশ চালিয়ে যাচ্ছিলাম কয়েকটা বছর, বেশ 3-4 বছর প্রায় কেটেছে এইভাবে। তো সমস্ত কিছু মানে দিতে ভালো লাগতো। তো কোথাও গেলে এরকম ক্ষীর গজা মিষ্টি এনে দিতাম। আবার দুর্গা পূজার সময় তাঁতের একটি কম দামি শাড়ি কিনে দিতাম, বেশি দামি তো কিনে দিতে পারবো না, তো ওই 300 টাকার ভিতরে, 300, হ্যাঁ 250-300 টাকার ভিতরে একটি তাঁত, তখন 250-300 টাকা দিয়ে তাঁতের শাড়ি পাওয়া যেত ভালো, সেই শাড়িগুলো কিনে দিতাম। তো ওদের ফ্যামিলি এতগুলো, কিন্তু তার ছেলে পুলে নিয়ে সবাইকে দেওয়া সম্ভব না, তো মাসিকে আমি কিনে দিতাম। তো এইভাবে জীবনটা বেশ সুন্দরভাবে কাটাচ্ছিলাম, খুবই আনন্দে চলছিল। কিন্তু হঠাৎ যখন আমাদের একটুখানি উন্নতি হলো, উন্নতি হওয়ার পরেই তারা মুখ ঘুরিয়ে নিল আমাদের কাছ থেকে। ঠিকমতো পাত্তা দিত না, গ্রাহ্য করতো না, বিরক্ত বোধ হতো। আমি বুঝতে পারলাম, যেমন সেই প্রথম আমি বুঝতে পারলাম খুব ভয়াবহভাবে। হ্যাঁ, একদিন আমরা ওই সময়টা প্রায় ছিল, ওই সময়টা দুর্গা পূজাই ছিল না, ওই কলেজ মাঠের মেলা ছিল। তো কলেজ মাঠে মেলা দেখতে গেছিলাম সরস্বতী পুজোর সময়। মেলা দেখে আসার সময় কি করলাম, দিলাম তোমার, হ্যাঁ মেলা দেখে আসার সময় আমি কি দিলাম, তোমার হ্যাঁ মেলা দেখে এসে ওই খাবারটা বলতে ক্ষীর গজা দিলাম মাসিকে। তো সেই সময় মাসি কিন্তু ঘুমিয়েছিল, মাসি জেগেছিল না, মাসি ঘুমিয়েছিল, মাসি মেসো ঘুমিয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে, রাত্রি 12:30। তো সেখানে তখন তাদের ছেলে বড় ভাই জেগেছিল। আমি বললাম, এ ভাই আর মাসিকে দিয়ে দিবি, লে না রে, এই মিষ্টিটা লে দিয়ে দিবি। তখন ভাই কী করলো, ওই ক্ষীর গজা মিষ্টিটা আমার হাত থেকে নিল। তো মিষ্টি পিস ছিল প্রায় 15খানা ছিল প্রায়। তো ওদের বাড়িতে 8-9 জন তো হয়েই যেত এমনিতে, তো 15খানা মিষ্টি ছিল। তো আমি দিতে বললাম, ভাইকে বললাম দিয়ে দে না মাসিকে। ভাই কী করলো, আমার কাছ থেকে মিষ্টির ওই পলিথিনটা নিল, নিয়ে করে মাসির কাছকে গেল। মাসি যে কি বলল কে, ঘুম ভাঙালো, ভাই মাসিকে ডাকলো যে মা, দিদি মিষ্টি দিতে আসছে, মিষ্টিগুলো নাও। তখন মাসি বলল ভিতর থেকে, না না, মিষ্টি ফিষ্টি নিয়ে যা, কেউ মিষ্টি খেতে চায়নি, তুই মিষ্টি ফিষ্টি নিয়ে যা, আমাদের ঘরে কেউ মিষ্টি ফিষ্টি খেতে চায়নি। তখন এই কথাটা বলতে আমার প্রচুর পরিমাণে আঘাত হলো মনের মধ্যে। তো যখন মনের মধ্যে আঘাত হলো, মিষ্টিটা আমি ঘুরিয়ে নিয়ে এলাম। আগে তো কতবার মিষ্টি দিয়েছি, এরকম করেনি, সেই জীবনে মানে শেষবার বা প্রথমবার এরকম করলো মাসি। বললো না না, কেউ খায়নি মিষ্টি ফিষ্টি, তুই তোর মিষ্টি নিয়ে যা, তোর জিভেটা খেয়ে নেবে। তো এইভাবে মিষ্টিগুলো আমি ঘুরিয়ে নিয়ে গেলাম ঘর। আর সেই দিন রাতে আমার ঘুম হয়নি, প্রচুর পরিমাণে সবাই, ওদের বাবা আর বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে, ওদিক থেকে খেয়ে এসেছিলো, এই ঘরে এসে মানে আর কিছু খেলো না। তো আমি কিন্তু আমার আর ঘুম ধরেনি, যেহেতু আমি ওই চিন্তাটা করছিলাম, আমার প্রচুর পরিমাণে মনে দুঃখ হচ্ছিলো যে মাসি ডাকি, এতদিন মিষ্টি ফিষ্টি যাবতীয় ভালোবেসে যদি বিষটাও দিই খেত, সে কিনা এখন বিষের বিচার করছে। একদম আসতে চাইলো না, কোনো মতে একদমই গ্রাহ্য করলো না মাসি এলোও না, কিচ্ছু না। দিয়ে দেখলাম মানে মাসি আর আমাদের গ্রাহ্য সেভাবে করলো না। তো আমি সেই রাতে ওইরকম মনের দুঃখতে ওই 12 লাইন ওই কবিতা অর্থাৎ গানটি বা গানটি আমি তৈরি করেছিলাম অনেক কষ্টের মাধ্যমে, এইসব ব্যাপার দেখে। তাই মনে হয় আমরা সত্যিকে চলার পথে কত যে পাপ করছি তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি যে পাপ করছি তা বলা যাবে না, আমিও তো পাপ করছি, যদি কীরকম পাপ, এই নিজের মা আছে, হ্যাঁ মাকে হয়তো ভালোবাসি, টাকা পয়সা দিয়ে দিই, খাওয়া দাওয়ার কিনে দিচ্ছি বা খরচা দিয়ে দিই, কিন্তু মাকে যে কাছে রাখবো, মায়ের সেবা করব, সেটা তো করছি না। তাহলে এটা তো এক ধরনের পাপ। আদর করে ডেকে আনছি না, যেই মায়ের কোলে বড় হয়েছে সেই মাকে কোলে নিয়ে
কখনো আর বসে গল্পও করছি না, যেন মনে হচ্ছে যেন একটা মা যেন একটা আত্মীয় হয়ে গেছে। হ্যাঁ, 5 দিন ভালো কিন্তু সব দিন ভালো না। তো এই ধরনের এগুলো তো একটা অনেক পাপ, এগুলো একটা সাধারণ পাপ নয়, মনে করলে খুব বড়ই পাপ। তো এগুলো তো পাপেই হচ্ছে, আমি খেতে দিই আর নাই দিই, সেবা তো করছি না। তো সেরকম আমরাও কিন্তু মানুষ, কিন্তু আমরা যেহেতু আমরা প্রচুর পরিমাণে আমরা কিন্তু পাপ করতেই আছি। তো সেই কারণেই আমি এরকম চিন্তা ভাবনা করে ওই মনে কষ্টটা মাসি দেওয়ার পরে আমি এই কবিতাটা লিখেছিলাম, ভক্তের ভগবান। যে আজকাল মানুষ শুধু ভক্তের ভগবান, পুরো অঙ্গ যেন মোদের পাপেতে বলবান। মানুষ মনে মনে সত্য পথে চলতে চায়, সত্য পথে চলতে গেলেই পাপের দিকেই চলে যায়। আর করবো না পাপ, করবো না পাপ বলছি আমরা সত্যি, গুলে খেয়ে ভুলে গিয়ে করছি খালি ফুর্তি। মানুষের মুখে ভালো, চোখে ভালো, মনেতে যে কেন খারাপ, এই যে মনের কথা অন্তরের ব্যথা দিতে পারবে না রে কেউ খাঁটি জবাব। আমরা করবই জয়, করবই জয়, করবই জয়, জয় করতে করতে আমাদের একদিন আয়ুটাই হয়ে গেল ক্ষয়। মানুষের মন ফুলের মতন, একটা দুটো পাপ করে রেখেছি যতন। শেষকালে বলছি, কোথা আছো ভগবান, কোথা আছো ভগবান, তুমি যে থাকো স্বর্গে। ভগবান তখন ওপর থেকে সাড়া দিচ্ছেন, বলছেন চিন্তা নেই রে তোদের, পাপ তোদের শেষ হবেই হবেই যতক্ষণ না মর্গে। তো আমি এই রকমভাবে এই কবিতাটাকে কত কষ্ট করে পুরো রাত ভোর কেটে গেছিলো এই 12 লাইন লিখতে, চট করে তো মাথায় আসেনি। এরকম কষ্ট করে আমি লিখে রেখে আমাদের খড়ের চালে গুঁজে রেখেছিলাম। তো সেটা অনেক দিন ধরেই জমেছিল, কিন্তু মাঝে মাঝেই বলতো। অনেকে আমার একটি পাড়ার ভাইজি আর পাড়ার বোন, এরা কিন্তু কবিতাটা দেখেছিল, দেখে কিন্তু খুবই খুশি হয়েছিল যে হ্যাঁ, তো আমরা করবো না পাপ, করবো না বলছি আমরা সত্যি, ভুলে খেয়ে ভুলে গিয়ে করছি খালি ফুর্তি। সব মানুষই আমরা মানে মনে মনে ভাবি যে আমরা আর পরের বার পাপ করবো না, সত্যি 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 পাপ করবো না, কিন্তু আমরা কি পারি পাপ না করে থাকতে? তাই তো বলি গুলে খেয়ে ভুলে গিয়ে করছি খালি ফুর্তি, মানে গুলিয়ে খেয়ে নিচ্ছি আরও করছি খালি ফুর্তি, এইভাবে আমাদের জীবন কাটাচ্ছি, পাপের কথা আর ভাবছি না। হ্যাঁ, তাই আমি এইসব চিন্তা ভাবনা করে এই কবিতাটা তখন লিখেছিলাম। হ্যাঁ, তোমাদের গানের মতন করে একটু শুনিয়েছিলাম, তো অনেকটা রিপিট হয়ে যাওয়ার কারণে ভালো লাগেনি, তো আমি যেন সোজাসাপটাভাবে একবার শুনিয়ে দিলাম। আর হ্যাঁ, তারপরেই আমি মানুষদের রাজা কবিতাটা লিখেছিলাম, সেই লেখাটা কিন্তু খুঁজে পাচ্ছি নি। হ্যাঁ, কোথায় যে তাকে রেখে দিয়েছি সেই খাতাটা খুঁজে পাচ্ছি নি বলে আমি ঠিক মতো বলতে পারছি নি, তবু আমি একটু শোনাচ্ছি কয়েকটা লাইন। হ্যাঁ, মানুষ হয় মানুষদের রাজা, মানুষ হয় মানুষদের রাজা, মানুষরা দেয় মোদের সাজা, তা দেখে সকল প্রজা, ভুল ঠিক না ভেবে শত্রুরা পায় ভীষণ মজা। তো এটাই তো, মানুষই হয় মাতা আর মানুষই হয় সন্তান, মানুষরাই নিয়ে থাকি জোর করে মানুষেরই গর্দান। তো আমরা মানুষে এরকম করে যাচ্ছি, মানুষে কত রকম পুণ্য করেই যাচ্ছে। তো এই যে কবিতাটা, এর পরের অনেকগুলো লাইন বাকি রয়েছে, সেই খাতাটা পাচ্ছি না, তবে আমি চেষ্টা করব পরবর্তী লাইনগুলো তোমাদের সামনে নিয়ে আসতে। ঠিক আছে, কেমন? আজকের মতো টাটা, সকলেই সুস্থ সবল ভালো থেকো। আর কিন্তু যদিও এতটুকুও যদি আমি পৃথিবীর সমস্ত মানুষের মনের কথা যদি তুলে ধরতে পেরেছি, বা এই কবিতার মাধ্যমে তোমাদের বোঝাতে পেরেছি আমরা কী ধরনের প্রাণী, মানুষ প্রাণীদেরকে বিশেষ করে বলছি, আমিও তার মধ্যে পড়ি। তো আমরা কী ধরনের মানুষ প্রাণী, যে আমরা কী ধরনের পথে চলছি পুরো পৃথিবীর মানুষ, সেই তাদের মনের কথা আমি তুলে ধরেছি এই কবিতার মাধ্যমে। আর তোমাদের যদি এতটুকু সত্যি মনে হয় তবে লাইক, কমেন্ট ও শেয়ার কিন্তু করতে ভুলো না। আর এই মাতুন ব্লগ ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু দেখতেও ভুলো না। তো চলো, আজকের মতো টাটা, অনেক বক করলাম, টাটা।